আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে মানবিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন আরো একটি এমসিকিউ সলভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে এবং সেটি হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের ১০ম অধ্যায় বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। এই অধ্যায়ের আজকে আমরা এমসিকিউ সলভ করব। আহ এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো একত্রিত করা হয়েছে এবং আমরা তোমাদেরকে আশ্বাস দিচ্ছি যে তোমাদের ফাইনাল পরীক্ষায় এর মধ্যে ইনশাআল্লাহ কমন পাবে। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে সোসিওলজি গ্রন্থটি কে রচনা করেছেন? আমরা জানি যে সোসিওলজি গ্রন্থটি রচনা করেছেন রবার্টসন। আমাদের উত্তর হবে এ। ২ নম্বরে আছে বিচ্যুতি হলো, অর্থাৎ বিচ্যুতি কি? আমরা জানি যে বিচ্যুতি হলো সমাজের যে সমস্ত স্বীকৃত সমাজ স্বীকৃত বিষয় আছে সেগুলোকে আহ কি করা, অমান্য করা, লঙ্ঘন করা, সমাজ যা পছন্দ করে না সেই কাজটা করা। যেমন গালি দেওয়া, এটা সমাজ পছন্দ করে না, সমাজের মানুষ এটাকে খারাপ ভাবে দেখে, তাহলে এটা একটি বিচ্যুতি। তাহলে আমরা বলতে পারি সমাজ স্বীকৃত নিয়ম কানুন অমান্য করা হলো বিচ্যুতি। এরপরে ৩ নম্বর প্রশ্ন হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ কোনটিকে সমর্থন করে? বিচ্যুতি কি মানুষের আদিপাত? না। বিচ্যুতি অপ্রত্যাশিত আচরণ? হ্যাঁ। এবং এটা একটা অস্বাভাবিকতা? হ্যাঁ। তাহলে আমাদের উত্তর হবে সি, অর্থাৎ অপ্রত্যাশিত আচরণ এবং অস্বাভাবিকতা। এরপর হচ্ছে আমাদের ৪ নাম্বার প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি কোন প্রক্রিয়ায় ব্যক্তি সামাজিক জীবে পরিণত হয়? অর্থাৎ সমাজে চলাফেরার যে নিয়ম কানুন, সমাজের মানুষের সাথে তার যে সম্পর্ক এবং প্রতিষ্ঠানগুলোর সাথে তার যে আচরণ, এগুলো কেমন হবে, এগুলো মানুষ কিভাবে শিখে? সামাজিকীকরণের মাধ্যমে শিখে। আমাদের উত্তর হবে এ। এরপরে আমরা যাচ্ছি ৫ নাম্বার প্রশ্নে। নতুন প্রথা প্রবর্তন এর মূল বিষয় কি? নতুন প্রথা প্রবর্তন বা ইনোভেশনের মূল বিষয় হলো লক্ষ্যকে গ্রহণ করা এবং উপায়কে প্রত্যাখ্যান করা। আমাদের উত্তর হবে এ। এরপর আমরা দেখতে পাচ্ছি রেট্রিটিজমের মূল বিষয় কি? রেট্রিটিজম হচ্ছে সমাজের সাফল্য এবং মূল্যবোধকে উপেক্ষা করা। তো যারা সমাজের সাফল্য এবং মূল্যবোধকে উপেক্ষা করে তারা সমাজের নিয়ম এবং লক্ষ্য দুইটা বিষয়কে উপেক্ষা করে। তাহলে আমাদের উত্তর হবে বি, নিয়ম ও লক্ষ্য দুটি উপেক্ষা করা। এরপর আমরা দেখতে পাচ্ছি আইন বিরোধী কাজ কি? তো আমরা জানি যে আইন বিরোধী কাজ হলো অপরাধ। অর্থাৎ আমরা যদি কোনো আইন লঙ্ঘন করি তাহলে সেটি অপরাধ হবে। যেমন মানুষকে কাউকে হত্যা করা, এটা একটি আইন বিরোধী কাজ, তাহলে এটা একটি অপরাধ। উত্তর ডি। এরপর আমরা দেখতে পাচ্ছি ৮ নাম্বার প্রশ্ন, আইন ভঙ্গমূলক কাজী অপরাধ এই কথাটি কে বলেছেন? আইন ভঙ্গমূলক কাজী অপরাধের এই কথাটি বলেছেন শেফার্ড। এটার উত্তর হবে এ। এবং তোমাদেরকে আমি বারবার একটি কথা বলেছি যে তোমাকে যদি এই সংজ্ঞাটি কার বা এটি কত সালে হয়েছে, এই আইনটি কত সালে প্রণীত, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে অবশ্যই তোমাকে ভালোভাবে মানবিক জ্ঞানের বেসিক ক্লাস এবং মানবিক জ্ঞানের স্লাইড গুলো পড়তে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ৯ নাম্বার, মানুষ অপরাধমূলক আচরণ কিভাবে শিখে? আচ্ছা, আমরা অপরাধ কার কাছ থেকে শিখি? পরিবার থেকে? না। বিভিন্নমুখী মেলামেশা, পারস্পরিক মিথস্ক্রিয়া, পেশা, কোন জায়গা থেকে আমরা শিখি? মূলত এই পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই মানুষ মূলত অপরাধ শিখে। তুমি তুমি যদি এমন কোন মানুষের সাথে চলো, তোমার সঙ্গ যদি হয় খারাপ, যারা ধরো উম, ধূমপান, গাঁজা সেবন, মদ্যপান, এই সমস্ত কাজ যারা করে, তোমার এই সমস্ত বন্ধুদের সাথে থাকলে এটা খুব স্বাভাবিক যে তুমিও একসময় এই ধরনের কাজে জড়িয়ে পড়বে। তারপর হয়তো তোমার সেই নেশার টাকা জোগাড় করার জন্য চিন্তায় রাহাজানি, খুন খারাপি এসব করতে হবে। তো আমরা কি বললাম যে পারস্পরিক মিথস্ক্রিয়া। আমাদের উত্তর হবে সি, পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষ বেশিরভাগ অপরাধ প্রবণ হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাচ্ছি ১০ নম্বর প্রশ্ন, যে নৈশ প্রহরী ঘুমিয়ে পড়ার কারণে ব্যাংক চুরি হয়, এটি নৈশ প্রহরীর কি হয়েছে? বিচ্যুতি, অপরাধ, পাপ, নিন্দনীয় কাজ? না। নৈশ প্রহরীর দায়িত্ব ছিল যে সে এই ব্যাংক পাহারা দিবে। যদি সে তার দায়িত্ব অবহেলা করে তাহলে সে আহ শাস্তির সম্মুখীন হবে এবং আইন লঙ্ঘন করে শাস্তির সম্মুখীন হওয়া হচ্ছে অপরাধ। তাহলে আমাদের উত্তর হবে বি। এরপর আমরা দেখতে পাচ্ছি সমাজ বিজ্ঞানীরা কয় ধরনের অপরাধের কথা বলেছেন? সমাজবিজ্ঞানীরা ৫ ধরনের অপরাধের কথা বলেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ১২, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কত বছর বয়সী কিশোর কিশোরী দ্বারা সংগঠিত অপরাধকে কিশোর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়? অর্থাৎ কিশোর অপরাধ বলে আমরা যে একটি টার্মের সাথে পরিচিত, এই কিশোর অপরাধ আসলে আসলে কারা এর অন্তর্ভুক্ত হবে? কত বছর বয়স থেকে কত বছর বয়সী শিশুরা কিশোর অপরাধের আহ কিশোর অপরাধীর অন্তর্ভুক্ত হবে? তাহলে তারা হচ্ছে ৭ থেকে ১৬, অর্থাৎ ৭ বছর বয়স থেকে ১৬ বছর বয়স পর্যন্ত যে সমস্ত শিশুরা অপরাধমূলক কাজে জড়িত হবে তারা হবে কিশোর অপরাধী। আমাদের উত্তর হবে সি। এরপর আমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরে মনিরের নেতৃত্বে এলাকার যুবকেরা ফেন্সিডিল চোরাচালান করে আসছিল, এখানে কি ধরনের অপরাধ সংঘটিত হয়েছে?
তাহলে একজন ব্যক্তি মনির, তার অধীনে আরো অনেকগুলো যুবক, তারা সবাই মিলে একটি অপরাধ সংগঠিত করছে। তাহলে সেটা কোনটা সংগঠিত করছে পরিকল্পিতভাবে? তাহলে আমরা কি বলবো? এটিকে সংঘটিত একটি অপরাধ। আমাদের উত্তর হবে সি। এরপর দেখতে পাচ্ছি 14 নম্বর প্রশ্ন, যে অপরাধের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয় কোনটি? অপরাধের অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। কারণ মূলত অর্থনৈতিক যে টানাপোড়েন, অর্থাৎ টাকা পয়সার যে সমস্যা, অভাব, এই অভাব থেকেই মানুষ মূলত অপরাধের দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ে। তারপর অবশ্য একসময় এটা নেশায় পরিণত হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেই ছেলেটা রাস্তায় থাকে, তোমার মোবাইল গুলিস্তান থেকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, ব্যাগ থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে যাচ্ছে, কানের রিং টান দিয়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, এরা মূলত এই অপরাধের পথে আসে তাদের অর্থনৈতিক যে অভাব অনটন আছে সেই জায়গাটা থেকেই। তারপর একসময় এটা অবশ্য অভ্যাস, বদঅভ্যাস এবং নেশায় পরিণত হয়। তারপর এটা আর কখনোই তারা ছাড়তে পারে না। এরপর আমরা দেখতে পাচ্ছি কোন ব্যবস্থাটি সর্বোত্তম? সর্বোত্তম ব্যবস্থা কোনটি? প্রতিরোধের চেয়ে প্রতিশোধ? প্রতিশোধ নিতে হবে, এটা কি উত্তম? না। প্রতিশোধের চেয়ে প্রতিরোধ? না, এটা বাদ। প্রতিরোধের চেয়ে প্রতিকার? না। প্রতিকারের চেয়ে প্রতিরোধ। অর্থাৎ কোন একটা বিষয়ে প্রতিকার করব, সারিয়ে তুলবো, তার চেয়ে বরং ভালো ঘটনা হচ্ছে যে আমি এই কাজটা সংগঠিতই হতে দিব না। কেউ আমার বাসায় চুরি করলে তাকে আমি অনেক মারবো, হ্যাঁ, মেরে থানায় দিয়ে আসবো। এর থেকে ভালো হচ্ছে আমার বাসায় যেন চুরি না হয় সেই ব্যবস্থা করা। অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আমাদের উত্তর হবে ডি। এরপরে দেখতে পাচ্ছি 16 নম্বর প্রশ্ন, রিফাত তার মাকে গালি দিল, এটি কি? রিফাত তার মাকে গালিগালাজ করেছে। এটি একটি অভদ্রতা, অসভ্যতা আর কি, অনৈতিক আচরণ। এজন্য সে কোনো আইন লঙ্ঘন বা আইন অনুযায়ী সে কোনো শাস্তির সম্মুখীন হবে না। এজন্য এটি একটি বিচ্যুতিমূলক আচরণ। এরপরে আমরা বলবো যেভাবে অপরাধ প্রতিকার করা যায়। অপরাধ কিভাবে প্রতিকার করা যায়? অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের মাধ্যমে এবং নৈতিক শিক্ষা প্রবর্তনের মাধ্যমে। আমাদের উত্তর হবে ডি, সবগুলোই। এই সবগুলোর মাধ্যমে আমরা অপরাধ নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্ন, আমাদের পরিবার প্রথার উপর আঘাত হেনেছে কোনটি? আমাদের পরিবার প্রথার উপর আঘাত হেনেছে শিল্পায়ন। অর্থাৎ শিল্পায়নের ফলে আমাদের পরিবারের যে পারিবারিক যে প্রথা ছিল, এক সময়ের যৌথ পরিবার ব্যবস্থা ইত্যাদি, এগুলো সব ভেঙে গেছে আমাদের শিল্পায়নের কারণে। এরপরে আমরা আহ যাই হোক, এই 18টি প্রশ্ন তোমাদের জন্য আমরা একত্রিত করেছিলাম এবং এর মাধ্যমে আমাদের আজকের 10ম অধ্যায়ের ক্লাসটি শেষ হলো। আহ তো আজকে এই পর্যন্তই। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।